আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমাদের চ্যানেলে কেমিস্ট্রি এবং বায়োলজির উপর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আসার মতো এবং বিগত সালে যেই কোশ্চেন গুলো আসছে এগুলা নিয়ে আমরা অ্যানালাইসিস করে সাজেশন মূলক ক্লাস দিছি। তো এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য রয়েছে পদার্থবিজ্ঞানের উপর সাজেশন মূলক ক্লাস। তো আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তো আমরা প্রথমে দেখব যে বিগত পরীক্ষাগুলোতে কৃষিগুচ্ছ যে এক্সাম গুলো হয়েছে সেগুলোতে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। তো এই যে আমি একটা টেবিল দেখাইলাম তোমাদেরকে, এটাই শেষ কথা না, এমন না যে গত বছর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে নাই মানে এই বছর আসবে না, এমন না। তবে আমরা এটা থেকে ধারণা নিতে পারবো যে কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি বেশি আসে এবং আসার সম্ভাবনা বেশি, অথবা আমরা কোনটা থেকে গুরুত্ব দিব একটু বেশি। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ভেক্টর থেকে লাস্ট 3 বছরই কোশ্চেন আসছে এবং 2020-21 সেশনে 3টা কোশ্চেন আসছে। আর নিউটনীয় বলবিদ্যা সেটা অল টাইম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো লাস্ট ইয়ার 3টা কোশ্চেন আসছে, তার আগের বছর 3টা, তার আগের বছর 3টা এবং তার আগের বছর 2টা আসছে। ঠিক আছে। তো কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টার থেকেও পরপর 2 বছর কোশ্চেন আসছে। আবার দেখো মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টার থেকে বিগত সালে কোনো কোশ্চেন আসে নাই, কিন্তু গত বছর যেটা 20 2022-23 সেশনে পরীক্ষা হয়েছে, ওইবার 2টা কোশ্চেন আসছে। আর পদার্থবিজ্ঞানের গাঠনিক ধর্ম বা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টার থেকে মাত্র একটা কোশ্চেন আসছে, সেটা বিগত সালে। পর্যায়বৃত্ত গতি থেকে ধারাবাহিক কোশ্চেন আসতেছে, তো এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। আর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এখানে 2021-22 সেশনে 3টা কোশ্চেন আসছে, আর বিগত বছর কোনো কোশ্চেন আসে নাই। ঠিক আছে। তো এখান থেকে আমরা সবগুলা চ্যাপ্টারই পড়বো। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা নিউটনীয় মেকানিক্স, যেটা নিউটনিয়ান বলবিদ্যা, এবং হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে। সাথে তোমরা কাজ ক্ষমতার শক্তি, এই চ্যাপ্টারটা সহজ, এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়বা। আশা করি 20টা থেকে কমপক্ষে 18টা কোশ্চেন অবশ্যই কমন থাকবে। ঠিক আছে, আজকে সাজেশন ক্লাসটা করার পর। তো আমরা ফিজিক্স সেকেন্ড পার্ট যেটা, সেখান থেকে দেখি তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ এই 3টা চ্যাপ্টার থেকে গত বছর কোশ্চেন আসছে এবং এই 3টা চ্যাপ্টার কিন্তু অল টাইম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যখন সিকিউতে পড়ছো তখনও দেখছো এই 3টা চ্যাপ্টার কিন্তু একদম বেসিক চ্যাপ্টার। তো এই 3টা চ্যাপ্টার থেকে গত বছর টোটাল 7টা কোশ্চেন আসছে। তো ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টার থেকে মাত্র 2টা কোশ্চেন আসছে, সেটা 2021-22 সেশনে, এবং এবছর আসতেও পারে কারণ লাস্ট ইয়ার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে নাই। তারপর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টার থেকে কখনো কোশ্চেন আসে নাই। তবে দেখা গেল এবার যারা প্রশ্ন করবে তারা চিন্তা করতে পারে যে যেহেতু বিগত কোনো সালেই কোনো কোশ্চেন আসে নাই, তো এবার 2টা কোশ্চেন করি। ঠিক আছে, তো বাদ দেওয়া যাবে না কোনো কিছু। তারপর হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এখানেও রেগুলার কোশ্চেন আসে না। দেখো 20-21 সেশনে 2টা কোশ্চেন আসছে, 19-20 সেশনে আর 2টা কোশ্চেন আসছে। আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এটারও একই অবস্থা, এটাতেও 19-20 সেশনে একটা কোশ্চেন আসছে এবং 21-22 সেশনে আর 2টা কোশ্চেন আসছে। তো তোমরা এই চার্টটা দেখে আইডিয়া নিতে পারো যে কোন চ্যাপ্টার থেকে কতগুলা কোশ্চেন আসছে। তবে সবগুলা চ্যাপ্টারই পড়তে হবে। ঠিক আছে, সবগুলা চ্যাপ্টার থেকে ধারণা নিয়ে যেতে হবে। এখানে আমরা শুধু দেখাবো কোনগুলা থেকে তোমার বেশি কোশ্চেন আসছে, বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তুমি যখন পরীক্ষা যত কাছে চলে আসবে, পরীক্ষা যত আগাবে, তত হচ্ছে তোমার পড়ার পড়ার বিষয়গুলো একটু নেড়ো করে আনতে হবে। মনে করো তোমার পরীক্ষার 8 দিন আগে, যখন তোমার হাতে 8 দিন সময়, তখন তোমার কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সবগুলা মিলে, আমি যদি ইংলিশ বাদও দিই, তখন কিন্তু 8টা পার্ট। ঠিক আছে, তার মানে প্রতিটা পার্ট তুমি একদিন পড়ার সুযোগ পাচ্ছ। তখন কি তুমি সবগুলা পড়বা? সবগুলা পড়ে মাথায় রাখতে পারবা? আর আমাদের ক্যাপাসিটি ওইরকম না যে আমি একসাথে 8টা বইয়ের 8টা টপিক, সবগুলা টপিক আমরা শেষ করে তারপর মাথায় রেখে পরীক্ষা দিতে পারবো। এজন্য আমরা দেখবো কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। যারা এই এই টেকনিকটা ফলো করতে পারবা যে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলা কম গুরুত্বপূর্ণ, কোনগুলা আমার আগের দিন পড়তে হবে, কোনগুলা আমার 5 দিন আগে পড়তে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবো, তারাই চান্স পাবা। ঠিক আছে, সবাই কিন্তু চান্স পাবে না। আচ্ছা। তো আর কথা না বাড়ায় আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ দেখি যে কোন বিষয়গুলা, কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম হচ্ছে ভেক্টর। ঠিক আছে। তো ভেক্টরে হচ্ছে তোমরা দেখবা যে ডট গুণফল, ক্রস গুণফল, এটা তো তোমরা সবাই পারো, এবং ক্রস গুণফল থেকে সম্ভবত কোনো কোশ্চেন আসবে না কারণ এটা হাতে ক্যালকুলেশন করাটা এতটা সহজ না। তবে ডট গুণফল এটা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, এটা থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এবং ডট গুণফলের সাথে লম্ব হওয়ার শর্ত বা সমান্তরাল হওয়ার শর্ত,
কি হইলে লম্ব হয় পরস্পর, কি হইলে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, এই বিষয়গুলো অলরেডি জানো। ঠিক আছে, এই শর্তগুলো তোমার একটু দেখতে হবে এই টাইপের যে ম্যাথ গুলো আছে। তারপর হচ্ছে তোমার ডট গুণফল থেকে আরেকটা বিষয় আসে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ঠিক আছে, তো এই কোণ নির্ণয়ের ব্যাপারগুলো একটু দেখে যাবা। আর যেটা হচ্ছে ভেক্টরের লব্ধি, এটা থেকে তো অলওয়েজ কোশ্চেন আসবে। একটা খুব পরিচিত কোশ্চেন, অলরেডি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে সমমানে দুইটা ভেক্টরের লব্ধি যদি যে কোনো একটা ভেক্টরের সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন গুলো একটু দেখবা। নদী, স্রোত ও নৌকা, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসবে না, প্রায় সেম টাইপেরই। কারণটা হচ্ছে তোমরা কিন্তু এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। সো এমন টাইপের কোশ্চেন করতে হবে যেটা তুমি হাতে করতে পারো। ঠিক আছে, তো ওই টাইপের কোশ্চেন করতে গেলে দেখা যায় যে, মনে করো একটা মানে নৌকা কত কোণে যাত্রা শুরু করলে সে সোজা অপর পারে পৌঁছাবে, ওইটা আমরা একটা শর্টকাট করি যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি, যেখানে ইউটা হচ্ছে স্রোতের বেগ আর বিটা হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন গুলো একটু দেখবা। আর আপেক্ষিক বেগ, যেটা আপেক্ষিক বেগ থেকে আসবে হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কতগুলো আছে দেখবা কোশ্চেন ব্যাংকে, কত কোণে ছাতা ধরতে হবে উলম্বের সাথে বা আনুভূমিকের সাথে, এটা একটু খেয়াল রাখবা। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলা থেকে তেমন কোশ্চেন আসতে দেখি নাই, কিন্তু একবার করে পড়ে রাখা ভালো। কারণ থিওরিটিক্যাল একটা কোশ্চেন দিয়ে দিতে পারে যে গ্রেডিয়েন্ট কি করে, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে, ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে, এবং ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে কি হয়, কার্ল যদি শূন্য হয় তাহলে সেটা অগুণনশীল। এই ব্যাপারগুলা একবার করে পড়বা। ঠিক আছে, তাইলেই এনাফ। তারপর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তো নিউটনিয়ান বলবিদ্যা ইতিমধ্যে দেখছো, যেখানে আমি কোশ্চেন অ্যানালাইসিসটা দেখাইলাম, সেখানে অল টাইম কোশ্চেন আসবে। ঠিক আছে, দুইটা থেকে তিনটা কোশ্চেন অবশ্যই আসবে। তো এই চ্যাপ্টার থেকে মৌলিক বলের যে চার্টটা আছে সেখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে থিওরিটিক্যাল। মনে করো মহাকর্ষ বলের পাল্লা কত, বা কোন কণার কারণে এই মহাকর্ষ বলটা তৈরি হয়, এই টাইপের কোশ্চেন। তারপর এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র থেকে অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, অলরেডি তোমরা কোশ্চেন ব্যাংকে করছো। তো ভরবেগের সংরক্ষণ সূত্র এবং বন্দুকের গুলি, বন্দুকের গুলি যেই ম্যাথটা, এটা কিন্তু ভরবেগের সংরক্ষণশীল সূত্র মেনেই চলে। তো এই বন্দুকের গুলি কত, মানে বন্দুকের পশ্চাৎ বেগ কত বা বুলেটের বেগ কত হবে, এই টাইপের ম্যাথ গুলা কিন্তু হাতে করা যায়। ঠিক আছে, তো এটা দিতে পারে। বলের ঘাত এবং ঘাত বল, যে একটা দেয়ালে আমি বল ছুড়ে মারলাম, সেটা বিপরীত দিকে ফেরত আসলো, তো বলের ঘাত কত। আবার ঘাত বল, মনে করো একটা বল হচ্ছে মানে ব্যাট আঘাত করলো, তো বলের উপর যদি ব্যাটের আঘাত আসে তাহলে সেখানে ঘাত বলটা কত তৈরি হলো এটা। আবার লিফটের উঠানামা, ঠিক আছে, লিফট উপরে উঠলে কি হয়, জি এর সাথে হচ্ছে সেই ত্বরণটা যোগ হয়, নিচে নামলে বাদ দিতে হয়, এই ব্যাপারগুলো একটু দেখে যাবা। তারপর ব্যাংকিং এবং ঘর্ষণ, এটা থেকে ছোট ছোট কোশ্চেন আসবে। ঘর্ষণে যেমন ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ গুণাঙ্ক, এই টাইপের কোশ্চেন গুলো আসবে, কারণ এগুলো খুব সহজে হাতে করা যায়। ঠিক আছে, তো এই 4-5টা টপিক যদি দেখে যাও তাহলেই এনাফ। আর নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, তো সবকিছু দেখার দরকার নাই। আর যেহেতু তোমাদের পরীক্ষা সামনে খুব বেশি দিন নাই, তো সবগুলা দেখার সুযোগও পাবা না। ঠিক আছে, যেগুলা বেশি আসবে সেগুলো থেকে দেখে যাওয়া। আচ্ছা, তারপর হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টার মানে খুবই সহজ একটা চ্যাপ্টার। তো কাজ, শক্তি, ক্ষমতা, এটার কাজের একটা সূত্র আছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, যেটা হচ্ছে এফ এস কস থিটা। ঠিক আছে, যদি বলের দিকে বস্তুর স্মরণ না হয়, তো এই সূত্র থেকে অঙ্ক করবা। আরেক ধরনের হচ্ছে ডট গুণন। ধরো ডাব্লু বের করতে বলছে, এফ দেওয়া আছে ভেক্টর এবং এস দেওয়া আছে ভেক্টর, তো এটা ডট গুণফল করে কাজ বের করা। এই এই টাইপের ম্যাথ আসতে পারে। তারপর পরিবর্তনশীল বল, যেটা সেটা থেকে হচ্ছে তোমার স্প্রিং বল, যেটা ডাব্লু ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিং বল দ্বারা কাজ বা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, এটা থেকে কোশ্চেন আসতে পারে। তারপর গতিশক্তি এবং বিভব শক্তি, এটা তো অলরেডি 9-10 থেকে তোমরা পড়ে আসছো, এটা নিয়ে সমস্যা নেই। গতিশক্তি এবং ভরবেগ, এটার একটা সম্পর্ক আছে। ঠিক আছে, ওটা সম্পর্কটা কি ছিল, ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তো এটা থেকে এই টাইপের কোশ্চেন আসবে যে তোমার গতিশক্তি যদি আমি দ্বিগুণ করি ভরবেগ কত গুণ হবে, বা ভরবেগ যদি আমরা দ্বিগুণ করি বা অর্ধেক করি তাহলে গতিশক্তি কিরকম হবে, এই টাইপের কোশ্চেন আসে। আর গতিশক্তি বিভব শক্তির মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। এটা একটা শর্টকাটও তোমরা অলরেডি পড়ার কথা। তো এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আর ক্ষমতা কর্মদক্ষতা তো খুবই ইজি।
এটা থেকে কোশ্চেন আসতে পারে। আর কুয়া থেকে কখনো আসে নাই, তারপরে আমি এটা স্লাইডে অ্যাড করলাম। তোমরা কুয়াতে যে বিষয়টা প্যাচ লাগাও সেটা হচ্ছে তোমরা কোন বিন্দু থেকে মানে পানি উত্তোলন হয়েছে ওইটা ধরবা। আমরা সবসময় হচ্ছে বরকেন্দ্র থেকে নিয়েছি, ঠিক আছে? তো বরকেন্দ্র কোন জায়গায় হবে এটা নির্ণয় করা হচ্ছে আসল কাজ কুয়ার ম্যাথ করার ক্ষেত্রে, এছাড়া আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো একটা কুয়ার মধ্যে যদি এটা পানি পূর্ণ থাকে তাহলে আমরা হচ্ছে এর মধ্যবিন্দু হবে সেটার বরকেন্দ্র। সো এটার অর্ধেক, মানে এটার উচ্চতা যদি এইচ হয় তাহলে আমার পানি তোলার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমি h/2 বসাবো, ঠিক আছে? আর যদি সে নিজে অর্ধেক পূর্ণ থাকে তাহলে আমরা কোন জায়গা থেকে নিব, সেটার মধ্যবিন্দু থেকে, তখন হবে 75%, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথ গুলো একটু দেখবা, তাহলে কাজ ক্ষমতা শক্তি থেকে অবশ্যই আনসার করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ খুব একটা গুরুত্বপূর্ণ না, মাঝে মধ্যে এক দুইটা কোশ্চেন আসে। সেখানে পড়ন্ত বস্তুর সূত্র, কেপলারের সূত্রগুলা একটু দেখবা। কেপলারের সূত্রের মধ্যে যেই মানে সম্পর্কটা আছে, কোনটা কোনটা সমানুপাতিক, টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এক ইউ, এই টাইপের মানে টার্ম গুলো একটু দেখবা। আর মহাকর্ষ সূত্র থেকে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, এই সূত্র থেকে কি টাইপের কোশ্চেন আসে? মনে করো যে বলা হলো কোনো বস্তুর যদি ভর দ্বিগুণ বাড়ানো হয় তাহলে বল কত গুণ হবে, অথবা দুইটা বস্তুর মধ্যে দূরত্ব যদি দ্বিগুণ বাড়ানো হয় তাহলে হচ্ছে ভর 4 গুণ হ্রাস পাবে, সরি বল 4 গুণ হ্রাস পাবে, এই টাইপের ম্যাথ গুলা, ঠিক আছে? আর অভিকর্ষ যে ত্বরণ, অভিকর্ষ যে ত্বরণের মধ্যে বস্তু যখন ভূপৃষ্ঠ থেকে উপরে উঠানো হয় এবং নিচে নামানো হয় তখন অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়, ঠিক আছে? তো কতটুকু হ্রাস পায় বা কত গুণ হয়, এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে। আরেকটা ম্যাথ আসতে পারে, ধরো মানে পৃথিবী এবং চাঁদের তুলনা, পৃথিবী এবং চাঁদের ভর মনে করো দেওয়া আছে, চাঁদের তুলনায় পৃথিবীর ভর 81 গুণ, তারপর হচ্ছে ব্যাসার্ধ 16 গুণ, এই টাইপের দেওয়া থাকে। তারপর মানে পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ ত্বরণ কেমন হবে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে তোমার এখানে আছে যে মুক্তিবেগ, মুক্তিবেগ থেকে তেমন কোশ্চেন আসার কথা না, তবে মুক্তিবেগ কত বেগে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণ বল অতিক্রম করে চলে যাবে, সেটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই টাইপের এমসিকিউ গুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। আর এই চ্যাপ্টার কিন্তু পুরাটা তোমাদের সিলেবাসে নাই। তো যেটুকু আছে এইটুকুর মধ্যে ইয়ং এর গুণাঙ্ক থেকে ম্যাথ আসতে পারে, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু এফ এল এ এল, ঠিক আছে? এই সূত্র থেকে ম্যাথ আসতে পারে। দেখা গেল যে 10% বলা হইলো যে 10% বিকৃতি হইলে বা 10% বৃদ্ধি হইলে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, মানে হাতে ক্যালকুলেশন করার মতো ম্যাথ আসবে অবশ্যই। তবে এই চ্যাপ্টার থেকে বেশি হাতে ক্যালকুলেশন করা যায় না, এমন ম্যাথ বানানো একটু কঠিন, এজন্য নাও আসতে পারে। আর পয়সনের অনুপাত যেটা, কোনো বস্তুর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাত, বা পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, সেটা হচ্ছে সিগমা ইকুয়াল টু মাইনাস উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি আর নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? এটা থেকে আসতে পারে, এটা থেকে ছোট টাইপের ম্যাথ আসতে পারে। তো এটা একটু দেখবা। আর এই চ্যাপ্টারটা অর্ধেক আছে তোমাদের সিলেবাসে, পুরাটা নাই, ঠিক আছে? তো এত এফোর্ট দেওয়ারও দরকার নাই এটার উপর। আর তোমরা সবসময় চেষ্টা করবা যে কৃষিগুচ্ছে আসার মতো কোশ্চেন সলভ করতে, ঠিক আছে? আমি অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দিছি যে অনেকেই টেলিগ্রাম চ্যানেল বা মানে অনেক জায়গায় বিভিন্ন টাইপের কোশ্চেনে পরীক্ষা দাও, তারপরে এই কোশ্চেন গুলো তোমরা পারো না আর এগুলা কোনোদিন আসবেও না, এগুলা করে তোমাদের কোনো উন্নতি হবে না, ঠিক আছে? তো ওইগুলা থেকে বিরত থাকবা। আর আমরা যেহেতু তোমাদের কৃষিগুচ্ছ এক্সাম আরো 1 মাস অন্তত দেরি হবে, তো আমরা চেষ্টা করতেছি এবং মোটামুটি এটা ফাইনাল যে তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ চালু করব, ঠিক আছে? যেহেতু তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতেছো, অনেকগুলাতে কৃষি গুচ্ছের কোশ্চেন প্যাটার্ন ফলো করতেছে না বা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে না, তো আমরা একদম কৃষি গুচ্ছে আসার মতো বা ওইভাবে প্রস্তুতি যাতে নিতে পারো সেভাবে আমরা কোশ্চেন করবো, পরীক্ষা নিব। তো তোমাদের যদি রেসপন্স দেখি তো আমাদেরও কাজ করতে আরো ভালো লাগে, ঠিক আছে? তো তারপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার থেকে হচ্ছে সরণ, বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল, ত্বরণ, এটা সম্পর্ক আছে, ঠিক আছে? ধরো এ ইকুয়াল টু, সরি, এখানে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। মনে করো এই সূত্র থেকে তোমার বলতে পারে যে এ কত, এক্স এর মান দেওয়া থাকলে বা ওমেগার মান বের করতে বলে, ওমেগার মান যদি দেওয়া থাকে তারপর কি বের করতে বলে, মনে করো টি এর মান।
এখানে মনে করো একটা সমীকরণ আছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এই সমীকরণ থেকে তোমার ওমেগার মানটা বের করবা, মান বের করে তারপর টি এর মান জানতে চাই, এফ এর মান যেটা কম্পাঙ্ক এই মানটা জানতে চাই, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথ আসতে পারে। আর হচ্ছে গতিশক্তি বিভব শক্তি সম্পর্ক, ওই যে কাজ শক্তি ক্ষমতার মধ্যে যেটা বলছিলাম গতিশক্তি এবং বিভব শক্তি, এখানেও গতিশক্তি বিভব শক্তির সূত্র আছে এবং এদের মধ্যে সম্পর্ক আছে যে কত দূরত্ব অতিক্রম করলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যায়কালের সূত্র। পর্যায়কালের কিন্তু অনেকগুলো সূত্র করছো, যেটা হচ্ছে টি ইকুয়াল টু মনে করো 2 পাই এল বাই জি, তারপর আছে টি ইকুয়াল টু 2 পাই, তারপর হচ্ছে এম বাই কে, তারপর টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার ই বাই জি। তো এই যে সূত্রগুলা এখান থেকে তোমার কিন্তু সম্পর্ক দাঁড় করাইতে পারে যে টি 1 L1, T1/T2, L1/L2, তারপর টি এর সাথে জি এর সম্পর্ক। আমরা যদি মানে পর্যায়কাল দ্বিগুণ বাড়াইতে চাই তাহলে এল এর কত পরিবর্তন করতে হবে, অভিকর্ষ ত্বরণ কত দরকার, এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে? আর সেকেন্ড দুলক এটা লেস ইম্পর্টেন্ট, আমি নিজে লিখে দিয়েছি, তারপরে আমার মনে হয়েছে যে এটা স্লাইডে থাকাটা উচিত, ঠিক আছে? তো এটা থেকে সামান্য একটু দেখতে পারো, ঠিকই আসে। তারপর হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা হচ্ছে মানে ফার্স্ট পার্টের শেষ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে যে টপিক গুলো আছে এগুলা অলরেডি অনেক জায়গায় পড়ো তোমরা, ঠিক আছে? কেমিস্ট্রিতে অনেক জায়গায় পড়ানো হয়, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো, চাপীয় সূত্র, এই সব সূত্র তোমরা অলরেডি পড়ছো, ঠিক আছে? আর এই সূত্রগুলা থেকে তোমরা মেন যে জিনিসটা গ্রাফ গুলো একটু দেখবা, ঠিক আছে? তো বয়েলের সূত্রের গ্রাফ, অ্যাভোগাড্রো সূত্রের গ্রাফ, চাপীয় সূত্র, চার্লসের সূত্রের গ্রাফ গুলা কি হবে এবং এদের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি, এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে, ঠিক আছে? আর হ্রদের গভীরতা নির্ণয়, এটা থেকে মানে খুব একটা আসে না, তবে এটার একটা শর্টকাট আছে, ঠিক আছে? মনে করো যদি হ্রদের তলদেশ থেকে একটা বুদবুদ পানির উপরে উঠে আসায় তার আয়তন মনে করো যদি এন গুণ হয়, তাহলে এটা শর্টকাট হচ্ছে এস ইকুয়াল টু n-1 ইন্টু 10.2, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট, এটা দিয়ে করতে পারবা। তোমরা হয়তো অলরেডি এগুলা দিয়ে অঙ্ক করছো, ঠিক আছে? তারপর আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা থেকে অবশ্যই আসবে, এই চ্যাপ্টার থেকে আসলে আপেক্ষিক আর্দ্রতা থেকে আসবে, ঠিক আছে? আপেক্ষিক আর্দ্রতার মানে সূত্রটা তো অনেক ছোট, এটা থেকে হাতে ক্যালকুলেশন করার মতো ম্যাথ দেওয়া যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন। তো মানে সবগুলা চ্যাপ্টারই একবার করে দেখাইলাম। তোমরা যদি এভাবে এই টপিক ওয়াইজ প্রস্তুতি নাও তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এখন দেখি যে দ্বিতীয় পত্রে তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার প্রথমে হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারের তোমরা যে ম্যাথ গুলা করো মানে সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক, কেলভিনের সম্পর্ক, এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে যে কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই মান দেখায় বা একই পার্ট দেখায়, বা ফারেনহাইট কেলভিন স্কেল একই মান দেখায়, এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। তারপর একটা থার্মোমিটার থেকে আরেকটা থার্মোমিটারের রূপান্তর, ওইগুলো আসতে পারে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা বেসিক, ঠিক আছে, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা থেকে আসতে পারে যে দেখা গেল এত আমরা তাপ প্রয়োগ করলাম সিস্টেমে, তারপর অভ্যন্তরীণ শক্তি এত বৃদ্ধি পেলো, তাহলে বাহ্যিক কাজ কত, ঠিক আছে? ওইটা আসতে পারে। তারপর এনট্রপি, এনট্রপি জিনিসটা হচ্ছে বিশৃঙ্খলা, এটা চ্যাপ্টারের লাস্টের দিকে আছে এনট্রপি। এই এনট্রপি থেকে ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি, এটা হচ্ছে এনট্রপির সূত্র। তো টি যেখানে স্থির, মনে করো পানি যেখানে বাষ্প হচ্ছে এবং বরফ যেখানে গলতেছে পানিতে পরিণত হচ্ছে, এই টাইপের ম্যাথ গুলা দিতে পারে। তো এমন ম্যাথ দিবে মনে করো ডি কিউ এর মান mLf, তো এম এর মান মনে করো দিল 273, তাহলে টি তো অবশ্যই তুমি 273 বসাবা, তখন যেটাই এলএফ সেটাই আনসার, ঠিক আছে? এটা করতে কিন্তু ক্যালকুলেটর লাগে না। তো এই টাইপের ম্যাথ গুলা দিতে পারে। তারপর কার্নো ইঞ্জিনের দক্ষতা, দক্ষতা তো অলরেডি জানো, ঠিক আছে? দক্ষতা ইটা ইকুয়াল টু কি ছিল, 1 - T2/T1, এটা থেকে আসবে। এবং ওই যে প্রত্যাবর্তী ইঞ্জিনের একটা মানে শর্ত ছিল যে Q1/Q2 ইকুয়াল টু T1/T2, এই সম্পর্ক থেকেও ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। আর থিওরি পড়ার জন্য তোমার ওই যে তাপমিতিক ধর্ম, বস্তুর উষ্ণতামিতিক ধর্ম, তারপর উষ্ণতামিতিক পদার্থ, তারপর হচ্ছে ত্রৈধ বিন্দু সিস্টেম, সেখানে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, এই টাইপের মানে রিডিং গুলা একটু পড়বা। কারণ থিওরিটিক্যাল কোশ্চেন তো অবশ্যই আসবে 20টার মধ্যে, কমপক্ষে মানে 8-9টা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, বাকিগুলা ম্যাথ আসবে। তো দুইটার মধ্যেই ব্যালেন্স করে পড়তে হবে, ঠিক আছে? এমন না সবসময় ম্যাথ করলা তুমি থিওরি পড়লাই না, আবার থিওরি করলা ম্যাথ ধরলা না,
তাহলে হবে না, ঠিক আছে? দুইটার মধ্যে ব্যালেন্স করে পড়তে হবে। তো আমি এখানে বেশিরভাগ ম্যাথ গুলাই দেখাইতেছি, তোমরা আশা করি থিওরি নিজেরা পড়ে নিবা, আর অলরেডি জানো যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, সবার অলরেডি কোশ্চেন ব্যাংক সলভ করা আছে, ঠিক আছে? তাহলে স্থির তড়িৎ থেকে কুলম্বের সূত্র, ওই যে মহাকর্ষের সূত্রের মধ্যে যেরকম বলছিলাম যেভাবে আসে, কুলম্বের সূত্রের মধ্যে সেম 1/4πε0, যেটা সি দিয়া প্রকাশ করে অনেক সময়, Q1 Q2/d²। তো এই সূত্র থেকে কি টাইপের, মনে করো দুইটা আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে বা তিন গুণ করলে বলের কিরূপ পরিবর্তন হবে, এই টাইপের। তারপর প্রাবল্যের সমীকরণের মধ্যেও কিন্তু এই দূরত্বের ব্যাপার স্যাপার আছে। তো এখানে আসতে পারে যে দূরত্ব যদি দ্বিগুণ বাড়ায় প্রাবল্য কত হবে, কোনো একটা মনে করো বস্তু, সেটা সারফেসে বিভব কত, কেন্দ্রে বিভব কত, প্রাবল্যের কিরকম পরিবর্তন হয়, এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। তারপর ধারক থেকে কোশ্চেন আসতে পারে। ধারকের হচ্ছে তোমার যেই সমবায় আছে, শ্রেণী সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে, এটা থেকে কোশ্চেন আসতে পারে। আর হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, ছোট ছোট 3-4টা সূত্র আছে, এখান থেকে কিন্তু হাতে করার মতো ম্যাথ দেওয়া যায়, ঠিক আছে? তো ধারকের সঞ্চিত শক্তি এবং ধারকের হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এই টাইপের ম্যাথ গুলো একটু দেখবা, ঠিক আছে? আমি কিন্তু সব লিখতেছি না, মুখে মুখে বলে দিতেছি, অলরেডি তোমরা এগুলা করছো। তারপরে যদি মনে হয় তাহলে ভিডিও পজ করে তোমরা নোট নিতে পারো, ঠিক আছে, যদি দরকার মনে করো। আচ্ছা, তারপর স্থির তড়িতের পর যেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ থেকে কিন্তু মানে সবসময় কোশ্চেন আসে, নিউটনীয় বলবিদ্যার মতো সবসময় কোশ্চেন আসে, 2-3টা বা একটা তো অন্তত আসবে। তো এটার শুরুতে যেটা, তড়িৎ প্রবাহ, শক্তি, ক্ষমতা, রোধ এবং বিভবের সম্পর্ক। ওই যে মনে করো এস ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তারপর এস ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর টি, এই টাইপের কোশ্চেন গুলো, আমি সূত্রটা ভুলে গেছি, আচ্ছা যাই হোক। তো এখান থেকে ক্ষমতা, রোধ, তারপর বিভবের যে সম্পর্ক আছে, পি ইকুয়াল টু বিআই, ঠিক আছে? পি ইকুয়াল টু বিআই, এই সমীকরণ গুলা থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এগুলো একটু দেখবা। তারপর তুল্য রোধ তো অবশ্যই করবা। তুল্য রোধ বের করে কিভাবে, শ্রেণীর সমবায় কিভাবে বের করে, সমান্তরাল সমবায় অলরেডি তোমরা 9-10 থেকে পড়ে আসতেছো। তারপর আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ থেকে কিন্তু আর সমানুপাতিক কি, আর সমানুপাতিক হচ্ছে এল, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে আর ইকুয়াল টু র এল ডিভাইডেড বাই এ। এখান থেকে কিন্তু অবশ্যই সম্পর্ক আসবে যে আমি যদি কোনো একটা তারের মানে দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে রোধ কত হবে। এখানে দুইটা পয়েন্ট আছে, যদি আমি জোড়া লাগিয়ে দ্বিগুণ করি তাহলে আর প্রাইম হবে এন আর, আমি যত গুণ করলাম সেটা এন আর। আর যদি আমি আয়তন স্থির রেখে বা আয়তন সমান রেখে অথবা টেনে লম্বা করি তখন কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যায়, এন স্কোয়ার আর। অলরেডি এগুলো পড়ছো, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। তারপর হচ্ছে হুইস্টন ব্রিজ থেকে মনে করো 3টা রোধ দেওয়া আছে, 4 নাম্বার রোধ কত হবে যদি হুইস্টন ব্রিজটা সাম্য অবস্থায় থাকতে চায়, এই টাইপের কোশ্চেন আসবে। শান্ট থেকে কোশ্চেন আসবে যে যদি 10% তড়িৎ প্রবাহ করতে চায়, মানে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যদি 10% তড়িৎ প্রবাহ নিতে চায় তাহলে শান্টের রোধ কত। অথবা সে মনে করো দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে মাপতে পারে, গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে, শান্টের রোধ কত, এই টাইপের। শান্ট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, অনেক সময় আসছে, ঠিক আছে? এটা একটু দেখবা। তো চলো তরি থেকে এই কয়টা টপিক ভালো করে পড়লেই হবে, আশা করি। তারপর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তোমরা অ্যানালাইসিসে দেখছিলা। তো তড়িৎ চুম্বক তরঙ্গ যেটা প্রথমে দেওয়া আছে, স্পেকট্রাম গুলো দেওয়া আছে, শুরু হয় হচ্ছে গামা রশ্মি থেকে, তারপর এক্স রে, তারপর হচ্ছে আলট্রাভায়োলেট রে। এগুলার কম্পাঙ্ক দরকার নাই, তুমি একটু তরঙ্গ দৈর্ঘ্যটা দেখতে পারো। তারপর ভিতরে যে রিডিং আছে, এক্স রে ব্যাপারটা একটু বেশি, এইগুলো একটু পড়ে যাবা, ঠিক আছে? আর ব্যতিচাপ থেকে আসে হচ্ছে উজ্জ্বল বিন্দু, অন্ধকার বিন্দু কোথায় তৈরি হবে, শর্তটা কি, কোন শর্তে আমরা উজ্জ্বল বিন্দু পাই, কোন শর্তে আমরা অন্ধকার বিন্দু পাই। তারপর হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার, একই কথা। সমাবর্তন থেকে একটু রিডিং করবা, অপবর্তন, গ্রেটিং, এগুলো একটু রিডিং করে যাবা। ম্যাথ তেমন আসে না, মানে থিওরিটিক্যাল দু একটা কোশ্চেন আসতে পারে, একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই চ্যাপ্টার থেকে বিগত কোনোবার কোনো কোশ্চেন আসে নাই। যখন বাকৃবি নিজে পরীক্ষা নিত সিঙ্গেল, তখন হচ্ছে মানে 13-14 সেশন বা 15-16 সেশনে এটা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতো। তো রিসেন্টলি কোশ্চেন আসে না। তারপরেও এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে, কাল, দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, বল বৃদ্ধি, এই সূত্রগুলা থেকে কিছু ম্যাথ তোমরা প্র্যাকটিস করবা। যে ম্যাথগুলোর আনসার মনে করো সি এর মাধ্যমে প্রকাশ করে, ধরো বললো যে দৈর্ঘ্য যদি এত হ্রাস পায় তাহলে
তার মানে ব্যাগ কত ছিল। তো এখানে ব্যাগ বের করতে তোমরা সি এর মাধ্যমে প্রকাশ করবা, বি ইকুয়াল টু 0.5 সি, অথবা সি এর মাধ্যমে দেওয়া থাকবে যে কোনো একটা মহাকাশ যান যদি 0.5 সি বেগে চলে, তারপর তার মানে দৈর্ঘ্য কত হবে। তো ওইটা সি এর মাধ্যমে আনসার আসবে এরকম। তারপর ইকুয়াল টু এম সি স্কোয়ার, এই সমীকরণ থেকে একটু কোশ্চেন দেখে যাবা, ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা থেকে সামান্য আসতে পারে। আবার হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া কার্যাপেক্ষক, এই টার্ম গুলা থেকে একটু দেখে যাবা। এইচ এফ ইকুয়াল টু হচ্ছে এইচ এফ নট, এই এইচ এফ নট হচ্ছে কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক কি মানে ইলেকট্রনকে জাস্ট বের করে নিতে যে শক্তিটা দরকার। তারপর হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, যেটা হচ্ছে ই কে। ঠিক আছে, এই সম্পর্কগুলো একটু দেখবা। তারপর এখানে এক্স রে মানে একটু রিডিং করবা, এক্স রে থেকে আসতে পারে। ইকুয়াল টু এইচ এফ, এটা হচ্ছে ফোটনের শক্তি, ইকুয়াল টু এইচ এফ, ইকুয়াল টু তারপর এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, তো এই সামান্য যে ছোট ছোট সমীকরণ আছে এগুলা থেকে ম্যাথ আসতে পারে, যেগুলো হাতে ক্যালকুলেশন করা যায়। এগুলা কিন্তু এই ভার্সিটি ভর্তি পরীক্ষার মানে পরীক্ষা আসার মতো কোশ্চেন আর কি, মানে সূত্র। তো এগুলো একটু দেখবো, ঠিক আছে। তারপর হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের প্রথম দিকে যেগুলো আছে এইগুলা কিন্তু তোমার কেমিস্ট্রিতে অলরেডি পড়ছো। বোর পরমাণু মডেল, আইসোটোপ, আইসোবার, তারপর ওই রাদারফোর্ডের পরমাণু মডেল, এই বিষয়গুলো এখান থেকে গুরুত্বপূর্ণ না, ওইখানে যা পড়ছো তাই এনাফ। এখানে যেটা শুরু হয় সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়। ঠিক আছে, তেজস্ক্রিয় ক্ষয় কিভাবে হয়, মনে করো যে সূত্রটা মেনে চলে, এন ডিভাইডেড বাই এন নট ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই সমীকরণ ব্যবহার করে অবশ্যই ম্যাথ করতে পারবে না। ঠিক আছে, তুমি যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তো এই সমীকরণ থেকে ম্যাথ পারবে না। তো আরেকটা শর্টকাট আছে। ঠিক আছে, মনে করো দেওয়া থাকলো যে কোনো একটা মানে তেজস্ক্রিয় পদার্থ 14 মিনিট হচ্ছে তার অর্ধায়ু, তাহলে তার শেষ হতে কত সময় লাগবে। তো এই টাইপের কোশ্চেন অনেকগুলা পাইছো তোমরা কোশ্চেন ব্যাংকে। তো একটা শর্টকাট ছিল যে টি, যেটা হচ্ছে সময়, আর টি হাফ হচ্ছে তার অর্ধায়ু, ইকুয়াল টু যদি এন হয় তাহলে তার অবশিষ্ট থাকবে এন ডিভাইডেড বাই এন নট, ইকুয়াল টু হচ্ছে 1/2 টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এই শর্টকাট ইউজ করে তুমি কিন্তু ওই টাইপের ম্যাথ গুলা করতে পারো। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক বের করলে দেখবা যে এই টাইপের ম্যাথ গুলো আসছে। তারপর অর্ধায়ু নিয়ে কাজ করবা। অর্ধায়ু টি ইকুয়াল টু হচ্ছে টি হাফ। টি হাফ ইকুয়াল টু কি ছিল, টি হাফের সূত্রটা 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এই টাইপের একটা সূত্র ছিল, এটা থেকে ম্যাথ আসতে পারে। তারপর তেজস্ক্রিয় রশ্মি যেগুলো আছে, আলফা রশ্মি, তারপর হচ্ছে বিটা রশ্মি, গামা রশ্মি, এইগুলার আধান কত, এইগুলার বেগ কত, কোনটা বেশি শক্তিশালী, কোনটার বেদন যোগ্যতা বেশি, এটা রিডিং একবার করে নিবা। ঠিক আছে, এত চাপ নেওয়ার কিছু নাই, যেগুলো দেখাইতেছি এগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন আসবে। তারপর হচ্ছে লাস্ট যে চ্যাপ্টারটা, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর লাস্ট অংশ যেটা, সেটার কথা আগে বলি। সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে মানে লজিক গেট আছে, এগুলা আইসিটি তে খুব ভালোভাবে পড়ছো। ঠিক আছে, আইসিটি তে যা পড়ছো তার মনে করো 20%ও দরকার হয় না ফিজিক্সে। ওইখানে যদি ন্যূনতম তোমার মানে ওই টপিক গুলা ক্লিয়ার থাকে তাহলে ফিজিক্স অবশ্যই আনসার করতে পারবা। এখানে কিছু বাইনারি সংখ্যা দেওয়া থাকতে পারে যেটা ডেসিমালে রূপান্তর করো, অথবা সামান্য একটা গেট দেওয়া থাকতে পারে যেটা কি গেট, অর গেট, এন্ড গেট, এই টাইপের কোশ্চেন আসতে পারে। আর প্রথম অংশ যেটা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। তো এই অর্ধপরিবাহী থিওরিটা একবার পড়বা। ঠিক আছে, এখানে কিন্তু ব্যান্ড থিওরি আছে, ব্যান্ড থিওরি যে এদের মধ্যে নিষিদ্ধ মানে নিষিদ্ধ ব্যান্ড কত হইলে সেটাকে আমরা অর্ধপরিবাহী বলবো, কোনটাকে পরিবাহী বলবো ওভারল্যাপ করলে, তারপর অপরিবাহী কোনটাকে বলবো, এই টাইপের একটু থিওরিটা পড়বা। তারপর সেমিকন্ডাক্টর কোনটা হচ্ছে ইন্ট্রিনসিক, কোনটা এক্সট্রিনসিক, তারপর পি টাইপ, এন টাইপ, মানে কাদেরকে নিয়ে ডোপিং করলে, মনে করো পঞ্চযোজী পরমাণু নিয়ে ডোপিং করলে আমরা ওইটাকে এন টাইপ বলি। যদি আমরা ত্রিযোজী নিয়ে ডোপিং করি তাহলে সেটা পি টাইপ হয়। তো এই টাইপের রিডিং গুলো একটু পড়বা। তারপর হচ্ছে জাংশন ডায়োড। ঠিক আছে, পি এবং এন, এই দুইটা হচ্ছে অর্ধপরিবাহী একসাথে করে তারপর হচ্ছে আমরা ডায়োড তৈরি করি। ওই ডায়োডের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। ঠিক আছে, আর ওইখানে যে একটা প্রাচীর তৈরি হয়, বিভব প্রাচীর, ওইটার ভোল্টেজ কত, এই মানে এমসিকিউ টাইপের ইনফরমেশন গুলো একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর হচ্ছে মানে তিনটা, এখানে তিনটা সেমিকন্ডাক্টরের সাহায্যে তৈরি করা হয়, পি এন পি অথবা এন পি এন। ঠিক আছে, এদের বিন্যাস আছে অলরেডি তোমরা দেখছো। এখান থেকে কিন্তু ছোট ছোট তিনটা সূত্র আছে, এই সূত্র থেকে অবশ্যই ম্যাথ আসতে পারে। যেমন মনে করো আইই, যেটা এমিটারের কারেন্ট, সেটা ইকুয়াল টু হচ্ছে আইসি, মানে
কালেক্টরের কারেন্ট, তারপর হচ্ছে আইবি বেজের কারেন্ট। তো আইসি প্লাস আইবি হচ্ছে আইই এর সমান। তো এটা থেকে ম্যাথ আসতে পারে। তারপর প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু কি ছিল, আইসি ডিভাইডেড বাই আইই, এটা থেকে আসতে পারে। তারপর বিটা, এটা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। ঠিক আছে, তো যে কোনো একটা মান দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে, এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে। এগুলো কিন্তু খুবই সহজ, তোমার হাতে ক্যালকুলেশন করতে তোমার মনে করো 45 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, আর আমাদের একটা ধারণা থাকে যে 60 মিনিটের পরীক্ষা, 60 মিনিটে আমরা 100টা আনসার করব, তার মানে প্রতিটা মানে প্রশ্নে কত মার্ক, মানে কত সময় পাচ্ছি ওইভাবে হিসাব করি। এটা কিন্তু একটা ভুল ধারণা। তুমি কি সবগুলা মানে প্রশ্নে একই সময় লাগবে তোমার? তুমি মনে করো বায়োলজি এবং কেমিস্ট্রি আনসার করবা, 50টা আনসার করতে তোমার কত সময় লাগবে? 15 মিনিট লাগবে। ঠিক আছে, ম্যাথ আনসার করবা তুমি 20টা 25 মিনিটে, ফিজিক্স তোমার 20টা 20 মিনিট লাগবে। তো এইভাবে তুমি মানে সাজাইতে হবে। এমন না যে সবগুলা কোশ্চেন আনসার করতে একই পরিমাণ টাইম লাগে, এমন না। তোমার যেগুলো থিওরিটিক্যাল এইগুলো তো একদম ছয় মানে 5-6 সেকেন্ডে তোমরা আনসার করবা। ঠিক আছে, বাকি সময়টা ম্যাথের ক্ষেত্রে দিবা। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর চেষ্টা করবো সবসময় হচ্ছে কৃষি গুচ্ছে আসার মতো কোশ্চেন গুলা সলভ করতে। এখন যেহেতু শেষ সময়, তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে আসো, তো এভাবে প্র্যাকটিস করলে আর আমরা যে সাজেশন মূলক ভিডিও গুলা দিচ্ছি এগুলা একটু ফলো করবা। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং ভালো একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং পরবর্তীতে আশা করি এভাবেই যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।